আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। আমার চাপা ফুল গল্পের 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। আহমেদ বাড়িতে সাইরেন বাজে অ্যাম্বুলেন্স এসে থামে। অ্যাম্বুলেন্সের শব্দে সকলের ভিতরে মোচড় দিয়ে ওঠে। কেন জানি অ্যাম্বুলেন্সের শব্দটা খুব বিদঘুটে ও বিষাক্ত শোনায়, কারো বিদায় বা অসুস্থতার জানান দেয়। ভিতরটা অজানা আহাজারিতে ছেয়ে যায়। মিসেস রিমি নিজের রুমে বসে মাত্র চোখ দুটো বুঝছিলেন। মাথাটা খুব ব্যথা করছে, এর জন্য নিচে থেকে বলে এসেছে কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। কয়েক ঘন্টা ঘুমিয়ে তিনি রেস্ট নেবেন, নয়তো এই মাথা ব্যথা সারবে না। কিন্তু চোখ ঘুম ধরার আগেই অ্যাম্বুলেন্সের শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুমটা একদম উধাও হয়ে যায়। শব্দটা শুনে বুকের ভিতরটা অজানা একটা ভয়ে মোচড় দিয়ে ওঠে। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে পড়ে। তাড়াতাড়ি দেখতে হবে কি হয়েছে, কেউ অসুস্থ নাকি। কিন্তু অসুস্থ হলে তো ফোন আসার কথা, কিন্তু ফোন তো এলো না। তাহলে নাকি আর কিছু ভাবতে পারল না তিনি। দৌড়ে রুম থেকে বের হয়ে যায় নিচে যাওয়ার উদ্দেশ্যে। মিসেস রিমি তাড়াতাড়ি যেতে গিয়ে একটা ধাক্কা খায়। তাকিয়ে দেখে মেঘও দ্রুত বের হচ্ছে দেখার জন্য অ্যাম্বুলেন্স আসলো কেন বাড়িতে। মেঘ বলল, মামুনি বাড়িতে অসুস্থ নাকি কেউ? তোমাদের বাড়িতে অসুস্থ কারো আসার কথা নাকি? মিসেস রিমি বলল, না মেঘ, আমিও বুঝতে পারছি না কে এলো। মিসেস রিমির কথায় মেঘ বলল, আশ্চর্য মামুনি, তুমি দেখি এই বাড়ির কোনো কিছুরই খবর রাখো না। মেঘের কথায় মিসেস রিমি কিছুটা রেগে যায়। চোখ মুখ কুঁচকে মেঘের দিকে তাকায়। মেঘ মামুনির তাকানো দেখে একটা শুকনো ঢোক গিলে, তারপর বলে, রাগ করছো কেন মামুনি? আমি তো এমনিই বলেছি। মিসেস রিমি বলল, বড্ড বেড়েছিস মেঘ, কম উঠতে চেষ্টা কর, এত ওরা ভালো না। বেশি উঠলে ডানা ভেঙে একদম মুখ থুবড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন সর সামনে থেকে, কে এলো দেখতে দে। কথাগুলো বলে মিসেস রিমি নিচে চলে যায়। মেঘ তার খালার দিকে তাকিয়ে মনে মনে বলে, তোমার মুখটাও ইদানিং বেশি চলছে খালামণি, এত কথা বলা ভালো না। তোমার মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে মেঘ হাসে। তারপর অ্যাম্বুলেন্সের কথা মাথায় আসতেই নিজেও নিচে চলে যায়। সোমা কয়েকবার ব্যাগপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে। মিসেস রিমি সোমাকে দেখে বলে, কিরে সোমা, কি আনছিস? কে এলো ডাক দিয়ে যে হাওয়া হয়ে গিয়েছিস? সোমা বলল, ব্যাগপত্র আনছি ম্যাডাম। মিসেস রিমি বলল, সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কার ব্যাগ এনেছিস? অ্যাম্বুলেন্স কেন এসেছে? কে এলো বাড়িতে? কিছুটা রাগী স্বরে মিসেস রিমি কথাটা বলে। সোমা বলল, এখনই দেখতে পারবেন ম্যাডাম কে এলো। সোমা বলতে বলতে বাড়ির মেইন গেটের দরজা দিয়ে আশার প্রবেশ করে। মিসেস রিমি আশারকে দেখে এগিয়ে এসে বলে, আশার এসব কি? প্রশ্নটা করে মিসেস রিমি কিছু একটা দেখে চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকে আশারের দিকে। একবার তো আশারের সামনে স্ট্রেচারে বসে থাকা একজনের দিকে তাকায়, এমন এক ধাক্কা খায় মনে হয় তিনি জীবনের প্রথম খেয়েছে এই ধাক্কা। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। অন্যদিকে মেঘ স্ট্রেচারে বসে থাকা দোলনকে দেখে থরথর করে কাঁপতে থাকে। মেঘ কেন জানি নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছে। সামনের সোফাটা শক্ত করে ধরে নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করে। দোলনের দিকে কেমন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আশার বলল, কি হলো সোমা, এই সামনে দাঁড়িয়ে আছিস কেন? তোকে যা কাজ দেওয়া হয়েছে সেটা তাড়াতাড়ি কর। সোমা আশারের গম্ভীর কণ্ঠে দৌড়ে উপরে চলে যায়। কি হলো মা, মনে হচ্ছে এই প্রথমবার দেখছো তুমি ওকে। তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে দোলনকে? আশারের মা বলল, তুমি কোথায় পেলে দোলনকে আশার? আশার বলল, রাস্তায় কুড়ে পেয়েছি, বলেই আশার হাহা করে হাসতে থাকে। ছেলের এহেন উত্তরে মিসেস রিমি বিশেষ অসন্তুষ্ট হন। ওনার সাথেও মজা করা শুরু করে দিয়েছে ছেলেটা। মিসেস রিমির মুখের দিকে তাকিয়ে আশার বলে, রিল্যাক্স মা, এত রেগে যাচ্ছ কেন? আশারের মা বলল, তুমি এরকম হেয়ালি করছো কেন? আশার বলল, তাহলে কি করব? তুমি বড্ড অবুঝ হয়ে যাচ্ছ দিন দিন। দেখছো একজন অসুস্থ মানুষকে নিয়ে এসেছি, কোথায় তাকে আগে ঠিক মতো রাখার ব্যবস্থা করবে, তা না করে তুমি প্রশ্ন করে চলেছ। সব তো পরেও জানতে পারবে। মিসেস রিমি বলল, আমি কি ব্যবস্থা করব ঠিক মতো রাখার? নিজেই তো না জানিয়ে সবটা করলে বাকিটুকুও পারবে। এখন এই সামান্য বিষয়ে মাকে প্রয়োজন হবে না। আশার বলল, তা অবশ্য ঠিক বলেছ, তোমরা আমার জন্য যা করলে এরপর তো আর কিছুর প্রয়োজন হবে না, আর আমি করতেও দেব না। আমার চাপা ফুলের জন্য আমি যথেষ্ট। আমার চাপা ফুলের টেক কেয়ার আমি নিজেই করতে পারবো, তাই না মেঘ? শেষের কথাটা একটু জোরে চিৎকার দিয়ে বলে। মেঘ হুট করে নিজের নামটা শুনে কেঁপে ওঠে। আশারের দিকে তাকিয়ে দেখে কেমন দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আশার। আশারের চোখগুলো যেন মেঘকে কিছু একটার আভাস দিচ্ছে। আশারের এক মুহূর্ত দেরি না করে দোলনের জন্য ঠিক করে রাখা রুমটার উদ্দেশ্যে দোলনকে নিয়ে চলে যায়। পিছন দিক থেকে চারজোড়া চোখ ওদের যাওয়ার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেই দৃষ্টিতে রয়েছে রহস্য, ভয় আর রাগ। আশার রুমে এসে দোলনকে বিছানায় শুইয়ে দিয়ে সবকিছু সেট করে দেয়। আজ থেকে দোলন এখানেই থাকবে।
আশার বাড়িতে রেখে দোলনের চিকিৎসা করবে। সবকিছুর ব্যবস্থা সেরকম ভাবেই করা হয়েছে। কেন জানি আশার দোলনের হসপিটালে রাখতে একদম ইচ্ছা করছিল না। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দোলনের কাছে থেকেও আশারের মন ভরছিল না। আশারের কেন যেন মন বলছিল বাড়িতে রাখলে দোলন কিছুটা বেটার ফিল করবে আর রেসপন্সও হয়তো করতে পারে। কিন্তু আশার এটা জানে না দোলনকে এখানে কত কিছুর সম্মুখীন হতে হবে, কারো রাগ ঘৃণারও শিকার হতে পারে। মিসেস রিমি একের পর এক মিস্টার শ্রাবণকে কল করে চলেছে। ওনার সবকিছু কেমন আউলিয়ে গেছে। দোলনকে আশার কোথায় পেল, আর এরকম অবস্থা কেন দোলনের? মাথায় হাজার খানেক প্রশ্ন, কিন্তু ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না। কেমন হেয়ালি করে কথা বলছে। মিস্টার শ্রাবণ যদি এখনো কিছু জানতে পারে, লোকটা ফোনও তুলছে না। কোথায় চলে গেছে কে জানে। অন্যদিকে মেক রুমে গিয়ে পাইচারি করছে। এই দোলন মেয়েটা কিছুতেই তার পিছু ছাড়ছে না। কত প্ল্যান সাজিয়ে আশারকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু শেষে সব বেচতে গেল। মেক এখন বুঝতে পারছে আশার কেন তাকে বিয়ে করছে না। নিজের প্রেমিকাকে যখন পেয়ে গেছে, এখন আর তাকে কেন বিয়ে করবে। আশারের মাও এখন আর কিছুই করতে পারবে না, কারণ আশার আর কারো কথাই শুনবে না। সে এখন চাপা ফুল পেয়ে গেছে। মেঘের খুব রাগ হচ্ছে। এই মেয়েটার কই মাছের জান নাকি, কিছুতেই শান্তি দিচ্ছে না আর পিছু ছাড়ছে না। ঠিক এসে হাজির হয়েছে। এখন আশা শুধু চাপা ফুল আর চাপা ফুল করবে। এই নামটা শুনলে মেঘের শরীরে আগুন ধরে যায়। মেঘ মনে মনে বলে, তোমার চাপা ফুলকে আমি পা দিয়ে পিষে ফেলবো আশার। তুমি শুধু আমার হবে, আর কারো না। আশার কিছু সময় দোলনের রুমে বসে থাকার পর তারপর তার কাছে মনে হয় তার ফ্রেশ হওয়ার দরকার। ফ্রেশ হওয়ার জন্য উঠে দাঁড়ায়। দাঁড়াতে দাঁড়াতে মনে হলো দোলনের হাতের আঙুলটা নড়ছে। আশার তা দেখে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। তাহলে তার চাপা ফুলকে রেসপন্স করেছে, ভুল দেখছে না তো আবার। আশার চোখ কচলিয়ে তারপর আবারও দোলনের দিকে তাকায়, কিন্তু এখন আর নড়ছে না। তাহলে মনে হয় তার মনের ভুল। যতটা খুশি হয়েছিল কয়েক সেকেন্ডের জন্য, তার নিমিষে একদম উড়ে গেল। আশার একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। পিছনের বেডে শুয়ে থাকা দোলনের হাতের আঙুলটা আবার নড়ে, কিন্তু আশারের দৃষ্টিতে পড়ে না তা। তুই এইখানে কি করছিস মেঘ? হুট করে এরকম গম্ভীর স্বরে মেঘ কিছুটা লাফ দিয়ে ওঠে। খুব ভয় পেয়ে গেছে, পা কাঁপছে। কাঁপা কাঁপা পায়ে পিছনে ফিরে আশারের দিকে তাকায়। আশার মেঘের দিকে তাকিয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে, কিন্তু মুখের রাগটা তেমন একটা প্রকাশ পাচ্ছে না। মেঘ কি বলবে মনে মনে শব্দ সাজাচ্ছে। আশার বলল, কি হলো, তুই এখানে কি করছিস? মেঘ বলল, আমি। আশার বলল, তাহলে এখানে কি মেঘ নামে আরো কেউ আছে? কই, আমি তো দেখতে পাচ্ছি না। আশার মেঘের দিকে তাকিয়ে বলে। আশারের কথায় মেঘ বলল, ইয়ে মানে আমি একটু দেখতে এসেছিলাম। আশার বলল, হোয়াট? মেঘ বলল, ওই মেয়েটাকে। আশার বলল, প্রথমত ওর নাম দুলন, তুই নিশ্চয় জানিস। আর তোকে কেন দেখতে হবে? তোকে আমি কি দোলনের কেয়ারটেকার হিসেবে রেখেছি? আশারের কথায় মেঘ বলল, আশার। কিছুটা রাগী স্বরে মেঘ বলল। আশার বলল, সাথে ভাই বল, ভুলে যাস না আমার আর তোর সম্পর্কটা কি। বলেও আমার সাথে উঁচু গলায় কথা বলতে আসবি না। মেঘ বলল, আমি কিছুই ভুলে যাইনি, ভুলে যাচ্ছ তুমি। আগে ভাই ডাকার সম্পর্ক থাকলেও এখন আর সেটা নেই। যেখানে বিয়ের কথা হয় সেখানে আবার কিসের ভাই শুনি? আশার তাচ্ছিল্যের হাসির সুরে বলে, বিয়ে? ওইটা একটা ইনসিডেন্ট ছিল, যা হতে হতে হয়নি। তোকে নিশ্চয় এখন ব্যাখ্যা দিতে হবে না। আশা করি সবটাই তুই জানিস। আর যদি ভুলে যাস কোন পরিস্থিতিতে আমি তোকে বিয়ে করতে নিচ্ছিলাম, তাহলে তোর মামনের কাছ থেকে জেনে নিস, কেমন? এখানে কি হচ্ছে? মিসেস রিমি এগিয়ে আসতে আসতে বলে। আশার মায়ের দিকে তাকিয়ে বলে, তোমার ভাগ্নের স্মৃতিশক্তি খুব কম, তাই তাকে মনে করে দিচ্ছি। বড্ড দুর্বল তোমার ভাগ্নের স্মৃতিশক্তি। মিসেস রিমি বলল, মানে? আশার বলল, মানেটা মেঘ তোমাকে পরে ভালো করে বুঝিয়ে দিবে। আর মেঘ, হলেও এদিকে আসার চেষ্টা করবি না, আর আমার চাপা ফুলের থেকে 10 হাত দূরে থাকবি। তারপর কিছু একটা মনে করার ভঙ্গিতে আশার সোমাকে ডাকতে থাকে। সোমা, এই সোমা। কয়েক মিনিট পর সোমা প্রায় দৌড়ে এসে উপস্থিত হয়। সোমা বলল, জি ছোট সাহেব। আশার বলল, আজ থেকে তোর উপর একটা দায়িত্ব দেব, সেটা তোকে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে, পারবি তো? সোমা বলল, কি কাজ ছোট সাহেব? আশার বলল, আজ থেকে দোলনকে তুই দেখে রাখবি। আমি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকবো ততক্ষণ তুই এই রুমের আশেপাশে থাকবি। যদিও অল টাইম নার্স থাকবে, তবুও তোর উপর এই দায়িত্বটা আমি দিতে যাচ্ছি, পারবি না? সোমা মাথা নাড়িয়ে বলে, পারবো ছোট সাহেব, এর এমন কি কাজ? আশার বলল, এটা সবচেয়ে কঠিন কাজ। আমি বাড়িতে না থাকলে এই রুমে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটা দেখতে হবে। যদিও কেউ ঢুকতে চাই একদম দিবি না, এমনকি আমার মা ঢুকতে চাইলেও দিবি না। মিসেস রিমি বলল, আশার বলল, রেগে যাচ্ছ কেন মা? এমনিতেও তোমার তো এখানে কোনো কাজ নেই। আর তাছাড়া দোলনকে দেখার হলে আমি বাড়িতে থাকার সময় দেখতে পারবে। দোলনের রুমে এখন এমনিতেও মানুষ এলাও না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন তোমরা আসতে পারো। বলেই আশার রুমের দরজা মিসেস রুমি আর মেঘের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। মামনি বলেই মেঘ শব্দ করে কেঁদে ওঠে।
মিসেস রিমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আসলে এসব কি হচ্ছে ওনার মাথায় কিছু ঢুকছে না, ওনার বোধগম্য হচ্ছে না কিছুই। মিসেস রিমিকে মেঘ বলল, মামনি ও মামনি। মিসেস রিমি বলল, হ্যাঁ। মেঘ বলল, এবার আমি কি করব? আমার কি হবে? আমি এসব কিছুই নিতে পারছি না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে এভাবে মেনে নিতে পারছি না। আমার আশার আমার না, আমার আশার আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে নিয়ে পড়ে আছে, আর আমি এসব সহ্য করতে পারছি না। এসব যে করেই হোক বন্ধ করো, নয়তো আমি কি করব ভাবতেও পারছো না। মেঘের কথায় মিসেস রিমি মেঘের দিকে তাকায়। পাশে সময়কে ওদের দুজনের কথা হা করে তাকিয়ে থেকে শুনতে দেখে, তারপর বলে, কি বলছিস এসব তুই? আর এই সময় নিজের কাজে যা, আমাদের দিকে হা করে তাকিয়ে কি দেখছিস? মেঘ ভুলে গিয়েছিল ওর সামনে সোমা আছে। মেঘ চোখ মুখ কুচকে বলে, এই তুই এখানে এখনো কি করছিস? ঠাটে একটা চর মারতে হবে নাকি? যা এখান থেকে। সোমা ঠোঁট উল্টে বলে, আমি আবার কি করলাম? এদের মতিগতি কিছুই বুঝি না বাপু। বলেই সেখান থেকে চলে যায়। মিসেস রিমি মেঘের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে আর বলে, আয় আমার সাথে। তোকে কত করে বলেছি মাথা গরম করবি না, আর মুখে একটু লাগাম দিবি। কিছু বলার আগে আশেপাশে ভালো করে দেখে নিবি। কিন্তু তুই আমার একটা কথাও যদি শুনিস, বিকালবেলা আসারের একটা ইমার্জেন্সি কল আসায় হসপিটালে যেতে হয়। মিসেস রিমিও বাইরে বের হয়েছে। বাড়িতে এখন শুধু মেঘ ও সোমা আছে। সোমা কফি বানিয়ে দিচ্ছে, সেটাই মেঘ আবার সোফায় বসে খাচ্ছে আর মোবাইলের দিকে তাকিয়ে আছে। এর মধ্যে কলিং বেল বেজে ওঠে। প্রথমবার বাজার শব্দে কোনো পাত্তা দেয় না, কারণ জানে সোমা খুলবে। কিন্তু কয়েকবার বাজার পরও সোমা খবর নেই। মেয়েটা মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে যায় কে জানে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নিজেই উঠে দাঁড়ায় দরজা খুলতে, কারণ একের পর এক কলিং বেল বাজিয়ে যাচ্ছে। দরজার অপর পাশের ব্যক্তিটি। কলিং বেলের শব্দে মাথাটা কেমন জানি ধরে গেছে প্রায়। মেঘ দরজা খুলে চোখ মুখ একদম কুঁচকে ফেলে। কিছু বলতে যাবে তার আগেই শুনতে পায়, বাড়ির সকলে কি বয়রা হয়ে গেছে নাকি? এতবার কলিং বেল বাজালাম, এত সময় লাগে দরজা খুলতে? আর এই মেয়ে মাইনে দিয়ে আপনাদের কি ঘোড়ার ঘাস কাটতে রেখেছে? এক পলক মেঘের দিকে তাকিয়ে তারপর হাতে থাকা কফির দিকে তাকায় আর বলে, আজকালের কাজের লোকগুলো কি মালিকের থেকে বেশি বেশভূষা নিয়ে থাকে? মেঘ বলল, এক্সকিউজ মি। ছেলেটা বলল, ওরে বাবা, ইংরেজিও জানে দেখছি, শিক্ষিত কাজের বুয়া, গুড, ভেরি গুড। মেঘ বলল, ও হ্যালো, আপনি কে? হ্যাঁ, আর কাজের বুয়া কাকে বললেন? সুমন বলল, আপনাকে। মেঘ অবাক হয়ে তারপর নিজের দিকে তাকিয়ে বলে, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কাজের বুয়া লাগে বলেন তো? সুমন বলল, আপনি কাজের বুয়া না। মেঘ বলল, ইউ ডেলিভারি বয়, আমি কেন কাজের বুয়া হতে যাব? বাড়ির মালিককে কাজের লোক বলছেন। সুমন বলল, আমি মোটেও ডেলিভারি বয় নয়। সুমন নিজের শার্টের কলারটা উঁচু করে বলে, বাই দ্য ওয়ে, মিস্টার শ্রাবণ আহমেদ কি নিজের সম্পত্তি জায়গা টায়গা সবকিছু দান করে দিয়েছেন নাকি? আমি যতদূর জানি ওনার একটা মাত্র ছেলে, আর কোনো ছেলে মেয়ে নাই। তাহলে আপনি কি করে এই বাড়ির মালিক হন? ঢপ দেওয়ার আর জায়গা পান না, তাই না? মেঘ বলল, আপনি হয়তো ভুলে গেছেন, ছেলের বউ অবশ্যই মালিক হতে পারে। সুমন ব্রুকুসকে বলে, মানে? মেঘ বলল, মানে এই যে আমি মিস্টার আশার আহমেদের হবু বউ। সুমন কথা শুনে বেশ অবাক হয়, মুহূর্তের রাগটা মাথায় চড়ে বসে। মেঘকে আর কিছু বলে না। ততক্ষণে সুমা এসে ওদের পাশে দাঁড়িয়েছে। সুমা ওদের ঝগড়া হা করে তাকিয়ে দেখছে। সুমন সুমার দিকে তাকিয়ে তারপর জিজ্ঞেস করে, দোলনের রুমটা কোনটা? সুমা হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সুমন আর এক মুহূর্ত দেরি না করে উপরে চলে যায়। ততক্ষণে সুমার মাথায় আসে, আশার দোলনের রুমে কাউকে যেন ঢুকতে না দেয় সেই আদেশ দিয়েছিল তাকে, আর সেই কিনা নিজের রুম দেখিয়ে দিয়েছে। সুমনের পিছন পিছন নিজেও দৌড় লাগায়। সুমন দৌড়ে দোলনের রুমে প্রবেশ করে, একটা চেয়ার টেনে বসে দোলনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুমনের চোখগুলো কেমন যেন ছলছল করছে। তার দলি কিভাবে পড়ে আছে। দলি, এই দলি, এখনো কেন ঘুমিয়ে আছিস? উঠ না, এই উঠ, দেখ তোর সুমন ভাই তোকে ডাকছে। তুই আমার কথা শুনবি না দলি? উঠ না দলি, তোকে আমি এখান থেকে নিয়ে যাব, টেনশন করিস না, তোর সুমন ভাই এসে গেছে এবার। সুমা আড়াল থেকে কান পেতে বুঝতে পারলো এটা দোলনের ভাই, তাই আর কিছু না করে চলে গেল সেখান থেকে। তবে আশারকে ফোন করে জানিয়ে দিয়েছে বিষয়টা। সুমন বলল, তোকে ছাড়া আমাদের সবকিছু শূন্য লাগে, আমার মন, আমাদের বাড়ি সবকিছুই শূন্য। তুই কেন উঠছিস না? এভাবে শুয়ে থাকতে ভালো লাগে তোর? আমি কিন্তু এবার তোকে মার দিব দলি। সুমন নানা ধরনের কথা বলতে থাকে দোলনের হাতটা ধরে। অন্যদিকে আসার খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই উপস্থিত হয়, দৌড়ে দোলনের রুমে ঢুকে। সুমন তখন দোলনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশার বলল, কি হচ্ছে কি এখানে? সুমন পিছনের দিকে আশারকে দেখে। আশারের দিকে এক পলক চেয়ে কিছু না বলে সুমন আবার দোলনের দিকে তাকায়।
আশার বলল, কখন এলে সুমন? সুমন বলল, খবর নিশ্চয় পাওয়া হয়ে গেছে, আমি এসেছি। আর কখন এসেছি তাহলে অযথায় কেন প্রশ্ন করছেন? সুমনের কথায় আশারের রাগ উঠে যায়। এই ছেলে সবসময় খোঁচা দিয়ে কথা বলে, নিজেকে কন্ট্রোল করে বলে, দোলনের রুমে এত সময় কারো থাকা এলাও না, তুমি নিচে এসো, তোমার সাথে কথা বলি। সুমন বলল, এখানে আমি কারোর সাথে কথা বলতে আসিনি, দোলনের কাছে এসেছি, দেখা শেষ, এখন চলে যাচ্ছি। কথাটা বলে সুমন উঠে দাঁড়ায়, চলে যাবে এই উদ্দেশ্যে, কিন্তু নিজের আঙ্গুলে কিছু একটার বাঁধন পায়। সুমন ঘুরে তাকায়, দেখলো দোলন তার আঙ্গুলটা শক্ত করে ধরে রেখেছে। সুমনের চোখটা চিকচিক করে ওঠে। দুলি, এই দুলি, তুই ভালো হয়ে গেছিস? এই যে দেখ, আমি সুমন, এই দুলি। আশারও বেশ অবাক হয়ে যায়, দোলনের রেসপন্স করছে, সুমনের আঙ্গুলটা কি শক্ত করে ধরে রেখেছে। আশার দোলনের কাছে গিয়ে বলে, চাপা ফুল, চাপা ফুল, তুমি শুনতে পাচ্ছ? দোলনের আর কোনো রেসপন্স নেই। সুমন বলে, দুলি, তুই ভালো হয়ে যাবি খুব তাড়াতাড়ি, তুই আবার আগের মতো হয়ে যাবি, আমি তোকে এইখান থেকে বাড়িতে নিয়ে যাব, একদম টেনশন নিস না তুই, আজ যাই আবারও আসবো, আমি তোর কাছে আবার আসবো। সুমনের কথা বলার সাথে সাথে দোলন তার হাতটা সুমনের আঙ্গুল থেকে ছেড়ে দেয়। আশা শুধু দোলনের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দোলন রেসপন্স করেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। দেখলে আশার আহমেদ, দুলি এখানে থাকতে চায় না, আমি ঠিক আমার দুলিকে আমার কাছে নিয়ে যাব, তুমি খুব শীঘ্রই দুলির মুখ থেকে শুনতে পাবে সে তোমাকে চায় না। আশার জরুরি কাজে হসপিটালে গিয়েছিল, মাত্রই বাড়িতে এসেছে, খুব ক্লান্ত লাগছে শরীরটা, তার ঠিক করে নেই, একবারে নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপর চাপা ফুলের সাথে দেখা করে রেস্ট নিতে যাবে। যেই ভাবা সেই কাজ, নিচ থেকে ফ্রেশ হয়ে তারপর দোলনের রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছে না, কেউ বাড়িতে নেই নাকি। আশার ভাবতে ভাবতে উপরে উঠে যায়, দোলনের রুমের সামনে এসে দরজায় নক করে। নার্স থাকে ভিতরে, তাই নক করে দেয়। আশার নক করার পরেও ভিতর থেকে কোনো রেসপন্স আসে না। আশার আবারও নক করে, এবারে কোনো রেসপন্স আসে না। আশার ভিতরে ঢুকে দরজা খুলে, ভিতরে ঢুকে আশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বেডে দোলন নেই, আশেপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কোথাও নেই। আশার চিৎকার করে নার্স আর সময়কে ডাকতে থাকে। হুট করে আশারের চোখ যায় বিছানার অপর পাশে কারো কাপড় দেখা যাচ্ছে। আশার দৌড়ে সেখানে যায়, বিছানার অপর পাশে গিয়ে আশারের বুকে একদম মোচড় দিয়ে ওঠে। হাত পা গুলো কেমন জানি কাঁপতে থাকে আশারের। এদিক সেদিক দেখছে সে, তার চাপা ফুল নিচে পড়ে আছে। আশার দৌড়ে দোলনের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ডাকে, চাপা ফুল, এই চাপা ফুল, তুমি এইখানে কেন? কি হয়েছে তোমার? পড়লে কি করে তুমি? একের পর এক প্রশ্ন করে দোলনকে, কিন্তু কি করে উত্তর দিবে সে? আশারের চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে থাকে। হুট করে দোলনকে এমন ভাবে নিচে পড়ে থাকতে দেখে নিজের খেয়াল হারিয়ে ফেলে। এটাও ভুলে যায় সে দোলনকে এখন তুলতে হবে। যখন মাথায় আসে তখন তাড়াতাড়ি বিছানায় তুলে ফেলে দোলনকে। আশার চেক করতে থাকে কোথাও ব্যথা পেয়েছে নাকি। এত কিছুর মাঝে সে এটা খেয়াল করে না যে তার চাপা ফুল তার দিকে তাকিয়ে আছে। সে তো এখন দোলনকে নিচে পড়ে থাকতে দেখে পাগল হয়ে আছে। এর মধ্যে দরজা খুলে নার্স ভিতরে প্রবেশ করে। রুমে ঢুকে আশারকে দেখে নার্সের চোখগুলো যেন বড় বড় হয়ে যায়। সে আশারকে মোটেও এখনই আশা করেনি। নার্সটা ভেবেছিল আশার রাতে আসবে, তাই বয়ফ্রেন্ডের সাথে নিরিবিলিতে কথা বলার জন্য বাইরে গিয়েছিল, বাগানে গিয়েছিল। দোলন তো একইভাবে শুয়ে থাকে, তাই কিছু সময়ের জন্য গেলেও সমস্যা হবে না এই ভেবে বাইরে গিয়েছিল। নার্স আমতা আমতা করে বলে, স্যার। আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলে, কারণ আশার রক্তলাল চোখ নিয়ে নার্সের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। নার্সটা শুকনো একটা ঢোক গিলে বলে, স্যার আসলে। আশার বলল, আমার ইচ্ছা করছে আপনাকে ঠাটে একটা চল লাগাতে, কিন্তু সেটা আমি পারছি না। আফসোস, আপনার গায়ে আমার হাত তুলতেও বিবেকে বাজছে। আপনাকে চোখের সামনে দেখে রাগটা কমার বদলে আরো বেড়ে যাচ্ছে। নিজের কন্ট্রোল হারানোর আগে নিজের ব্যাগপত্র নিয়ে এখান থেকে আউট হয়ে যান। নার্স বলল, স্যার। আশার বলল, আই সেড গেট আউট। আর আপনাকে যেন কোনোদিনও আমার চোখের সামনে না দেখি, হসপিটালে যেন আমার চোখের সামনে না দেখি, নয়তো কিন্তু এই জীবনে আপনি কিভাবে চাকরি করেন সেটা আমি ভালো করে দেখে নিব। নার্সটা বলল, আমার কথাটা একবার শুনুন। আমি সরি স্যার, আর কখনো এমন হবে না। আশার বলল, আউট। এত জোরে চিৎকার করে বলে নার্সটা কেঁপে ওঠে। আশার এটাও ভুলে যায় রুমে অসুস্থ দোলন রয়েছে। নার্সটা আর কিছু বলার সুযোগ পায় না, মাথা নিচু করে চলে যায় সেখান থেকে। আশার দোলনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। হাতের ক্যানোলাতে একদম রক্ত উঠে যাচ্ছে। আশার সেটা পরিষ্কার করতে করতে দোলনের দিকে তাকায়। আশারের হাত সেখানেই থেমে যায়। দোলন ওপরের দিকে চোখ টিপ টিপ করে তাকিয়ে আছে। আশার ছলছল চোখে দোলনের দিকে তাকিয়ে থেকে বলে, চাপা ফুল, ও চাপা ফুল। আশারের ডাকে দোলন ঘাটটা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু পারে না, তাই চোখ ঘুরিয়ে আশারের দিকে তাকায়। আশার বলল, তো তুমি আমার দিকে তাকিয়ে আছো? তুমি আমার ডাকে সাড়া দিয়েছো? তুমি আমার দিকে তাকিয়ে আছো আমার চাপা ফুল? তুমি আমার দিকে তাকিয়ে আছো?
ইয়া আল্লাহ, আমি কেমন করে বিশ্বাস করি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমায় একটা চিমটি কাটো তো আমার চাপা ফুল। কথাটা বলেই দোলনের দিকে হাতটা বাড়িয়ে দেয় আশার। দোলন এক দৃষ্টিতে আশারের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে বার কয়েকবার আবার চোখের পলক ফেলে। আশার বুঝতে পারলো দোলন এখনো পুরোপুরি রেসপন্স করছে না। হয়তো শুধু ওর পুরোপুরি সেন্সটাই ফিরে এসেছে। নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, তুমি আমার দিকে কতদিন পর তাকালে? তুমি বলতে পারবে ঠিক কতদিন পর? দোলন এখনো চোখ সরায়নি। দোলনের চোখ বেয়ে পানি পড়তে থাকে। যেও কথা বলতে পারছে না, আর শরীরটাও সায় দিচ্ছে না। শরীর নাড়াতে পারছে না একদম। তখন অনেক চেষ্টা করছিল শরীরটা নাড়াতে, কিন্তু পারছে না। ফলস্বরূপ অসাবধানতা বশত বিছানা থেকে পড়ে যায়। নার্সটা ড্রেস চেঞ্জ করার সময় দোলনকে বিছানার এক কিনারায় শুয়ে দেয়, যার দরুন এখন অমন ঘটনা ঘটে। এই তুমি কাঁদছো কেন? এই কি হয়েছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। কোথাও ব্যথা পেয়েছো তুমি? বলো না কি জন্য কাঁদছো তুমি? আমি তো বুঝতে পারছি না। কোথাও লেগেছে নাকি? কোথাও তো তেমন আঘাতের চিহ্নও নেই। কিছু বুঝতে পারছি না আমি। আশার দোলনের চোখের পানি মুছে দেয়, কিন্তু আবারও চোখের পানি দিয়ে চোখটা ভিজে যায়। তুমি কি জন্য কাঁদছো? আর সহ্য হচ্ছে না তোমার চোখের পানি? এত বছর অনেক চোখের পানি জড়িয়েছ আমার জন্য। প্লিজ আর কেঁদো না। আমার ব্যর্থ মনে হচ্ছে নিজেকে। দোলন শুধু আশার দিকে তাকিয়ে ডেব ডেব করে তাকিয়ে আছে। এক সময় দোলন চোখগুলো আর খোলা রাখতে পারেনি, তারপর বন্ধ করে নেয়। আশার বুঝতে পারলো দোলন ঘুমিয়ে গেছে। কিছু সময় ঘুমন্ত দোলনের দিকে তাকিয়ে থাকে আশার পলকহীন ভাবে। তার আজ ঈদের দিনের মতো খুশি লাগছে। তার চাপা ফুল খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আজ শুক্রবার, ছুটির দিন। সকলে একসাথে খেতে বসেছে। মেঘ, মিসেস রিমি আর মিস্টার শ্রাবণ। মিস্টার শ্রাবণ আশারকে খাবার টেবিলে দেখতে না পেয়ে জিজ্ঞেস করে, আশারকে দেখছি না যে, ও কোথায়? বাড়িতে নেই নাকি? খাবে না? আশারের মা বলল, আমি তো সোমাকে দিয়ে ডাকিয়েছি, ছেলেটা এখনো আসছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। মেঘ বলল, দেখো হয়তো ওই রুমে পাহারা। আর কিছু বলতে পারে না মেঘ। মিসেস রিমির দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। মিসেস রিমি মেঘের দিকে চোখ গরম করে তাকিয়ে ইশারায় দেখায় মিস্টার শ্রাবণকে। মিসেস রিমি বলল, সোমা, আশারকে ডাক দিসনি? সোমা বলল, দিয়েছি ম্যাডাম। বলল, একটু পর আসছে। মিসেস রিমির প্রশ্নের উত্তর দিয়ে সোমা আবারও নিজের কাজে মন দেয়। কেউ আর কোনো কথা বাড়ায় না, চুপচাপ খেতে থাকে। সকলে খাওয়ার মধ্যে আশার সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আশারের দিকে তাকিয়ে সকলে খাওয়া বেদ দিয়ে উঠে দাঁড়ায়। আশারের দিকে চোখ বরাবর করে তাকিয়ে আছে, কারণ আশার একা নামছে না। তার কোলে দোলন, আর দোলনের চোখ দুটো একদম খোলা। আশার নিচে নেমে সোমাকে ডাকতে থাকে আর বলে, সোমা, এই সোমা, ওইটা নিয়ে আয় তাড়াতাড়ি। আশারের কথায় সোমা দৌড়ে গিয়ে হুইল চেয়ারটা নিয়ে আসে। আশা সাবধানে তারপর দোলনকে বসিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দেখে সকলে ওদের দিকে তাকিয়ে আছে। হোয়াট? সকলে খাবার খাওয়া বাদ দিয়ে এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে ভূত দেখছো? এত অবাক হওয়ার কিছুই নেই। তোমাদের মধ্যে কারোর জন্য সুখের, আবার কারোর জন্য দুঃখের, জানি না, তবে দোলনের রেসপন্স করছে। আশা করছি খুব শীঘ্রই দোলন আগের মতো সুস্থ হয়ে যাবে। তারপর হুইল চেয়ারটা নিয়ে বাইরে যেতে যেতে বলে, এই সময় খাবারটা বাইরে বাগানে নিয়ে আয়। আমি আর দোলন সেখানেই যাচ্ছি। বাড়ির লোক খুশি হলো না কি কিছুই বোঝা গেল না, কারণ সকলেই গম্ভীর হয়ে আছে। এর মধ্যে মেঘ খাবার রেখে নিজের রুমে চলে যায়। আশা ঠিক করে নেয় আজ বিকালে দোলনকে নিয়ে একটু বাইরে বের হবে। এতে করে তার মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে শরীর খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দোলনকে রুমে তৈরি করে তারপর হুইল চেয়ারে বসায়। এর মধ্যে আশারের একটা কল আসে। আশার দেখে তার হসপিটালের ম্যানেজারে কল করেছে। সোমাকে ডেকে দোলনের পাশে দাঁড় করিয়ে দেয়, আর আশা নিজের রুমে যায় কথা বলার জন্য। সোমা চুপ করে দোলনের পাশে হুইল চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে। মেঘ এর মধ্যে সোমাকে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। খুবই সিরিয়াস ভঙ্গিতে বলে, মিসেস রিমি কেমন জানি করছে। সোমা যেন তাড়াতাড়ি যায়। বোকার সোমা বুঝতে পারলো না মিসেস রিমির শরীর খারাপ বা অসুস্থ হলে আশারকে না ডেকে তাকেই কেন যেতে বলল। সোমা সরল মনে চলে যায়। প্রথমে দোলনকে নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিল, দোলনকে একা রেখে যাবে নাকি। মেঘ বলল, তুই যা, আমি দোলনকে দেখে রাখছি। সোমা ভাবলো আশার তো এক্ষুনি চলে আসবে, তাই সে কথা না বাড়িয়ে মিসেস রিমির কাছে চলে যায়। অন্যদিকে মেঘ হুইল চেয়ারটা টেনে নিয়ে সিঁড়ির দিকে যেতে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চাপা ফুল গল্পের 9 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো যারা যারা পুরো গল্পটা প্রথম থেকে দেখে আসছো অবশ্যই জানিয়ে যাবা যে পুরো গল্পটা কেমন হয়েছে, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। কি হতে চলেছে দোলনের সাথে জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।